বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। নববর্ষের আজ সকালে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানানোর পাশাপাশি আগামী দিনগুলো, আগামী বছরগুলো আপনাদের সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে কাটুক এই কামনা করছি। আজকে আমরা এমন একটা সময়ে এই ভিডিও করতে হচ্ছে, বাংলার নববর্ষের এই সূচনা লগ্নে আপনাদের সামনে এমন কিছু কথা বলতে হচ্ছে যেটা আজকের পরিপ্রেক্ষিতে আমাদের কাছে কঠিন বিষয় বলে মনে হয়েছে। দুঃখের বিষয় হলেও সত্য, মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে তা আমাদের কাছে কোনো কালেই কাম্য ছিল না। বাংলা ও বাংলা ভাষা, সংস্কৃতি, সমৃদ্ধি এবং সম্প্রীতির যে বার্তা বাঙালিরা এতদিন ধরে সমগ্র বিশ্বজুড়ে প্রচার করে এসেছিল, মুর্শিদাবাদ এর ঘটনা আমাদের কাছে অনেকটাই কলঙ্কিত করেছে আমাদেরকে। আমরা একজন বাঙালি হিসাবে, বাঙালি মানুষ হিসাবে আমরা এই ঘটনায় লজ্জিত বলতে পারেন। কিন্তু কেন এমন ঘটলো সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ। আমার মনে হয় মমতা সরকারের উচিত এই বিষয়টিকে সামনে এনে খুব ঘনিষ্ঠভাবে তদন্ত করা এবং তদন্তের একটা প্রক্রিয়াটাকে এমনভাবে করা উচিত যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার সাহস না পায়। মনে রাখতে হবে, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার সম্মানকে যারা ধ্বংস করেছে তারা কিন্তু কেউ বাঙালির ইজ্জত রক্ষা করতে আসেনি। তারা আসলে আমাদের সমাজকে, তারা অ্যাকচুয়ালি বাংলাদ্রোহী বললে অস্বীকার করা হবে না। যাই হোক, আম্বেদকরের জন্মদিনের পরের দিন আজ আপনাদের সামনে আমি এই বিশেষ প্রতিবেদন পেশ করতে বসেছি। গতকালই আমাদের লাইভ অনুষ্ঠানে আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আফসার আলী বলেছিলেন যে ওয়াকফ আইন প্রকৃতপক্ষে সংবিধান বাঁচানোর লড়াই। আজকে, অর্থাৎ আজ বলতে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিনে 14ই এপ্রিল আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখতে গিয়ে যে ভাষায় আম্বেদকরকে স্মরণ করেছেন, যে ভাষায় তিনি সংবিধান রক্ষার কথা বলেছেন, তাতে অনেকটাই আমরা বিস্মিত হয়েছি এই ভেবে ভারতের একজন প্রধানমন্ত্রী যে ভাষায় একটা মিথ্যাচার করছেন, অর্থাৎ অসত্য ভাষণ দিচ্ছেন মানুষের কাছে, সেটা যেন আমাদের কাছে কিঞ্চিত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেছেন, গতকাল আদিবাসীদের জমি রক্ষার জন্য আমরা ওয়াকফ আইন এনেছি, ওয়াকফ আইন করে আদিবাসীদের জমিকে সংরক্ষিত করেছি। তো প্রশ্ন হচ্ছে, ওয়াকফ বোর্ডের কোনো ক্ষমতা আছে আদিবাসীদের জমি সংরক্ষিত করার, আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার? এটা কতটা সত্য এবং কতটা মিথ্যা স্বাভাবিক বিবেক থেকে জানলেই আপনারা বুঝতে পারবেন। তার মানে এটা পরিষ্কার, ওয়াকফ আইন নিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ প্রচণ্ড পরিমাণে অস্বস্তিতে রয়েছে। তাই তিনি আগরম বাগরম বকে যাচ্ছেন, যেখানে খুশি যা খুশি বলে যাচ্ছেন। ভারতের সংবিধানের 30 নম্বর ধারায় সংখ্যালঘুদের যে অধিকার সুরক্ষিত করা হয়েছে মৌলিক ধারায়, সেই মৌলিক ধারায় যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলোকে কিন্তু বাস্তবায়ন করা হয়নি এই আইনের মধ্যে। বরঞ্চ আইনের কয়েকটি ধারাতে প্রত্যেকটাতে ভারতের সংবিধানের মৌলিক ধারাকে লঙ্ঘন করা হয়েছে এবং সেই বিষয়টি নিয়েই সুপ্রিম কোর্টে মামলা হয়েছে সাংবিধানিক অধিকারকে মর্যাদা দেওয়ার জন্য, এবং সেই মামলা আগামী 16ই এপ্রিল সুপ্রিম কোর্ট শুনবে। যদিও সুপ্রিম কোর্টে এই মামলা যাওয়ার আগেই সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে, বলা হয়েছে আমাদের বক্তব্য শোনার পর, অর্থাৎ একতরফাভাবে সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্ত যেন না নেয়। তার ফলে সুপ্রিম কোর্টে 16ই এপ্রিল যে মামলা উঠবে সেখানে আমার মনে হয় প্রথম দিনে
এই শুনানি বা কোনো সিদ্ধান্ত হবে না, বেশ কয়েকটা শুনানির পর হয়তো সুপ্রিম কোর্ট একটা সিদ্ধান্ত দিলেও দিতে পারে। জানি না কি হবে, এটা সুপ্রিম কোর্টের বিষয়। সুপ্রিম কোর্ট যেহেতু আমাদের সংবিধানের রক্ষা কবচ, সংবিধানের লঙ্ঘিত হচ্ছে কিনা তার বিচার করার ভার সুপ্রিম কোর্টে, সুতরাং সুপ্রিম কোর্টের উপর আমাদের আস্থা রাখতে হবে। এক্ষেত্রে আরেকটা বিষয় আমরা বলবো, আমি খুব সংক্ষেপেই বলে যাব কারণ সময় খুব একটা নেই। তো আরেকটা বিষয় বলবো যে দেখবেন এই ওয়াকফ সংশোধনী আইন পেশ হওয়ার পর থেকে আমাদের দেশের কোথাও কিন্তু সেই অর্থে অশান্তি হয়নি, সেই অর্থে অশান্তির খবর কিন্তু আমরা পাইনি। কেন পাইনি সেটাই বুঝতে হবে। পাইনি এই জন্যে যে আমরা জানি, যেমন ধরুন উত্তরপ্রদেশে সে অর্থে অশান্তির খবর আসেনি। সংসদে যেদিন ওয়াকফ বিল পাস হলো সেদিন দেখা গেল লখনৌ শহরের যে বড় ময়দানটা আছে সেখানে পুলিশ বাহিনী নামিয়ে সেখানটাকে সংরক্ষিত করা হয়েছিল যাতে কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের পক্ষ থেকে সভা করতে না পারে। এর বাইরে বিহারে কোনো অশান্তি হয়নি, আসামে অশান্তি হয়নি, ত্রিপুরাতে অশান্তি হয়নি। বাংলায় কেন অশান্তি? বাংলায় কেন হিন্দু মুসলিম বিভেদের চেষ্টা করা হয়েছে? আপনারা শুনে রাখুন, ওয়াকফ আইন এনে বা বিলকে দ্রুত পাস করে আইনে রূপান্তরিত করে নরেন্দ্র মোদী ভেবেছিলেন যে সারা ভারতবর্ষ জুড়ে হিন্দু ভোটকে আমি একত্রিত করতে পারবো, হিন্দু সম্প্রদায়কে একত্রিত করতে পারবো, কিন্তু সেটা হয়নি। হিন্দু ভোট মেরুকরণ হচ্ছে না। ব্যতিক্রম বাংলাতে এতদিন ধরে বিজেপি নেতারা যেভাবে একটি সম্প্রদায়কে নিশানা করেছিল, তারপরে যখন সেই সম্প্রদায় এই ওয়াকফ আইনের উপরে মিছিল মিটিং করতে যাচ্ছে তখন সেখানে তাদের উপরে হামলা হচ্ছে বা তারা সেখান থেকে হামলা হচ্ছে বা সেই পুঞ্জীবিত ক্ষোভটা বিস্ফোরণ ঘটছে, কিছু একটা হচ্ছে। আজকেই যেমন দেখলাম এই নওশাদ সিদ্দিকীর, অর্থাৎ 14ই এপ্রিল নওশাদ সিদ্দিকী কেন মিটিং করেছেন আমার জানা নেই, কারণ 14ই এপ্রিল আম্বেদকরের জন্মদিন উপলক্ষে নওশাদ সিদ্দিকী যদি মানে রাজনীতির খানিকটা দূরদর্শিতা রাখতেন তাহলে ওই দিন তিনি অন্তত সংবিধান বাঁচাও দিবস হিসাবে পালন করতে পারতেন, কিন্তু সেটা করেননি। আসলে নওশাদ সিদ্দিকীরা নিজেরা যতটা পাণ্ডিত্য দেখান ততটা পাণ্ডিত্য তার মধ্যে নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আজকে যে সভা করলেন সেই সভাকে কেন্দ্র করে অশান্তি হলো। কলকাতা পুলিশের বেশ কয়েকটা বাইক ভাঙচুর হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, পুলিশকে আক্রমণ করা হয়েছে বা পুলিশ তাদেরকে আটকেছে। এক বন্ধু আমাকে লিখেছেন যে পুলিশ আটকেছেন। আবার নওশাদ সিদ্দিকীর দলের এক নেতা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলেছেন যে আপনি আমাদের পার্টির বিরুদ্ধে খবর করলেন, নিরপেক্ষ ব্যক্তি হিসাবে আপনাকে মনে করতাম। না, নিরপেক্ষ ব্যক্তি বলে কিছু হয় না, কারণ আমরা নিরপেক্ষতাতে বিশ্বাস করি ঠিকই, কিন্তু নিরপেক্ষ মানে এটা নয় যে সরকারের সমালোচনা সবসময় করতে হবে। পুলিশ যখন আপনাকে আটকেছে আইন শৃঙ্খলার দোহাই দিয়ে, তখন অবশ্যই আটকে যাওয়া দরকার, দাঁড়িয়ে যাওয়া দরকার। এই শিক্ষাটা যদি আপনি আপনার কর্মীদের মধ্যে না দিতে পারেন সেটা আপনার ব্যর্থতা। আপনার কর্মীরা যেভাবে সমালোচকদের গালাগালি দেয় সেই গালাগালি একমাত্র আরএসএসের নেতারাও দেন না, ওই আইটি সেলের কিছু ব্যক্তি, বিজেপির আইটি সেলের কিছু কুযুক্তি ব্যক্তি আছে তারা এগুলো দিয়ে থাকেন। তাহলে বিজেপির আইটি সেলেরই কোনো ব্যক্তি কি আপনাদের দলকে পরিচালনা করেন? এই প্রশ্নটা আমি রেখে গেলাম। যাই হোক, নওশাদ সিদ্দিকীর বিষয়টা আমি ছেড়েই দিলাম, ওর কোনো ভবিষ্যৎ আছে বলে আমার মনে হয় না। তো যে কোনো কারণেই হোক আজকে একটা অশান্তি হলো। এর আগে সিদ্দিকুল্লাহ চৌধুরীর সভাকে কেন্দ্র করে অশান্তি করার চেষ্টা হয়েছে, সেটা শান্তিপূর্ণভাবে মিটেছে। আমরা শামশেরগঞ্জ, মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ধুলিয়ান এবং উমরপুরের গণ্ডগোল দেখেছি। এই যে গণ্ডগোল হচ্ছে, এখানে চেষ্টা হচ্ছে হিন্দু ভোটকে মেরুকরণের, যেটা সমগ্র ভারতবর্ষের যেটা ইমপ্লিমেন্ট করতে বিজেপি পারেনি
সে কাজটা এখানে করছে। সুতরাং এখানকারের যারা নেতৃত্ব তাদেরকে সাবধান হতে হবে। 26শে এপ্রিল ব্রিগেড সভা ডেকে দিলাম মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে। এই ব্রিগেড সভার ডাকার মধ্যে দিয়ে কোনো কৃতিত্ব নেই। ব্রিগেড সভাতে আবেগে মুসলমানদের অনেক মানুষ আসবে, এটাও স্বীকার করতে আমার কোনো অসুবিধে নেই। কিন্তু মানুষকে দুর্বিষহ কষ্টের মধ্যে ফেলে রুগীকে তার অ্যাম্বুলেন্স আটকে দিয়ে বা বিভিন্ন রকম মানুষকে পথ চলতি মানুষের কষ্ট দিয়ে এ ধরনের সভা করাটা কতটা যুক্তিযুক্ত সেটা একটু ভাবতে হবে। কারণ শক্তি দেখিয়ে লাভ নেই। মনে রাখবেন, শামশেরগঞ্জ, ধুলিয়ান এবং রতনপুরে যে সাম্প্রদায়িক অশান্তি হয়েছে, সেই অশান্তির কোনো ভিডিও এই মুসলমান সমাজের পক্ষ থেকে বেরিয়ে আসেনি। ভাবতে লজ্জা লাগে আমাদের। আমরা এত বড় বড় কথা বলছি, ব্রিগেডের সভা ডাকছি, আজকের দিনে এই সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার যুগে যদি আমাদের এটুকু না থাকে, আপনাদের যদি এটুকু না করতে পারেন, মুসলিম পার্সোনাল ল বোর্ড যদি একটা আইটি সেল তৈরি করতে না পারেন, তাহলে আপনারা ব্রিগেড সভাটাকে কি করবেন? ব্রিগেডে 50,000, 10 লাখ, 5 লাখ, 8 লাখ লোক হবে। এই লোকগুলোকে এটা বোঝাতে আপনি সক্ষম হবেন না যে ওয়াকাফ কি, ওয়াকাফ আইনে কি লেখা আছে, নতুন সংশোধিত আইনে কি আছে। যদি একটি মৌলানাকে জিজ্ঞেস করেন, যারা আন্দোলন করছে নেতৃত্ব, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে 4টি কোন কোন বিষয়ের উপরে আপনাদের আপত্তি আছে, তারা বলতে পারবে না। এই জায়গায় দাঁড়িয়ে মানুষকে সচেতন না করে আপনারা যদি শুধুমাত্র নিজেদের শক্তি প্রদর্শন করতে যান, তাহলে ওই রকমই হবে। আপনাদেরকে আঘাত করবে, আপনাদেরকেই কাতিল করবে, আপনারাই কাতিল হয়ে যাবেন, আপনাদেরকেই বলবে এই হচ্ছে হত্যাকারী। অর্থাৎ আপনাদের উপরই অত্যাচার হবে, আপনাদের দিকে তাকিয়ে বলবে এরাই প্রকৃত দাঙ্গাকারী। এর কারণটা হচ্ছে শিক্ষিত হতে হবে, বোঝাতে হবে সমাজকে, বলতে হবে আসলে কি কারণে আপনারা রাস্তায় নেমেছেন। ওয়াকাফ আইন মানে, ওয়াকাফ আইনের বিরোধিতা মানে হিন্দু মুসলমানের মধ্যে বিরোধিতা নয়। ওয়াকাফ আইনের বিরোধিতা মানে সংবিধানকে সংরক্ষণের বিরোধিতা, সংবিধান রক্ষার বিরোধিতা, সংবিধান বাঁচানোর লড়াই। এই বার্তাটা যেদিন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের কাছে পৌঁছাতে পারবেন, সেদিনই আপনাদের আন্দোলন সার্থক হবে, নচেত কিছুই হবে না। সবই মিথ্যা, সবই ওই মঞ্চে দাঁড়িয়ে কিছু নেতার প্রচার হবে মাত্র। আপনারা কি বলছেন? আপনাদের উত্তরের প্রত্যাশা, আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম। আজ এই পর্যন্ত, আবারও